জিবিবি হাসপাতালে কর্মরত সুলভ কর্মীদের বেতন হচ্ছে না, এই অভিযোগ তুলে আন্দোলনে তারা সামিল হলেন। আজ সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন অখিল ভারতীয় সাফাই কর্মী সংঘ এবং তাদের বক্তব্য বকেয়া মিটিয়ে না দিলে তারা তাদের আন্দোলন জারি রাখবেন। আজ রীতিমতো কর্মবিরতির মাধ্যমেই তারা তাদের আন্দোলন কর্মসূচি শুরু করেছেন সকাল থেকে। তাদের বক্তব্য যে দীর্ঘদিন ধরে বেতন নিয়ে টালবাহানা করা হয়, তাদের আরো বক্তব্য নিয়মিত বেতন দেওয়া হচ্ছে না এবং তাদের এও বক্তব্য এই সময়ের মধ্যে রাজ্যে যে সরকার রয়েছে সরকারের দৃষ্টি আকর্ষণ করে তারা তাদের বক্তব্যের কথা তুলে ধরেন। অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের তরফে যে অভিযোগ নেতৃত্ব করেছেন তাতে বলা হয়েছে যে বিভিন্ন সময় তারা যান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন, কর্তৃপক্ষ কোনোভাবেই তাদেরকে সহযোগিতা করেন না এবং নিয়মিত বেতন প্রদানের ক্ষেত্রে অর্থাৎ প্রতি মাসের বেতন প্রতি মাসে নির্দিষ্ট সময় দেওয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষ চরম উদাসীনতার পরিচয় দিচ্ছে প্রতি মাসে। এই অভিযোগ তুলে কার্যত তারা আজ কর্মসূচি সংগঠিত করেছেন। আমরা কর্মসূচির খানিকটা ঝলক এবং মুহূর্ত দেখব সরাসরি। আপনারা শুনলেন বা দেখলেন সেই আন্দোলনের মুহূর্তে কিছুটা দৃশ্য। সেই কর্মসূচিতে যারা অংশ নিয়েছেন তাদের বক্তব্য যে নিয়মিত বেতন চাই, তাদের বেতন যেন প্রতি মাসে নিয়ম করে দেওয়া হয়। প্রতি মাসের বেতন প্রতি মাসে দেওয়া হলে তাদের জন্য ভালো, আর্থিকভাবে ততটা সচ্ছল তারা নয়, এই কাজে তারা যুক্ত আছেন। তাদের বক্তব্য আমরা শুনি। তার পাশাপাশি নেতৃত্ব সেখানে গেছেন, তনুজবাবুর উপস্থিতিতে মূলত সেখানে কর্মসূচি সংগঠিত হয়েছে। আমরা উভয় দিক থেকে কিছু বক্তব্য শুনি। আমরা রানিং 3 মাস চলে বেতন পাইতেছি না। আমরা তো দীর্ঘদিন ধরে কাজ করতেছি, সুলভ স্যানিটারির আন্ডারে কাজ করতেছি। নতুন কোম্পানি রয়েছে, আমরা টিএফ কাইটার 7,100 টাকা পাই। এটা আমরা চলে না, পুষে না। যাতে আমরা একটা নির্দিষ্ট টাইম হয় 5 তারিখের মধ্যে কিংবা 10 তারিখের মধ্যে যাতে প্রত্যেক মাসে বেতনটা দিয়ে দেয়। আর যাতে আমরা বেতন এই বেতনে পুষে না, বেতনটা যাতে একটু বাড়াই দেয়। এখন কত বেতন দেয়? আমরা তো 9,000 টাকা পাইতেছি। আর এমনি কত মাসের বেতন আটকে রয়েছে আপনাদের? হয়তো 2 মাসের বেতন আমরা 3 মাস রানিং চলে। 3 মাসের শেষ হওয়ার পরে কোম্পানিকে জিজ্ঞাসা করছেন না? তো জিজ্ঞাসা করছি, মালিক কইছে বিল পাইছি না, বিল পাইলে কইতে দিব। কোম্পানির জিজ্ঞাসা করছি কাজ সেখানে আর মুজে দিবি তাইনে চালায় তাইনে জিজ্ঞাসা তাইনে কইতেছে এরকম কোনো কথা আছিল না, কাজ লগনের সময় তো কইছেন প্রত্যেক মাসে দিবেন, ওখান কেটে দেন না। এখন যাতে আমরা আপনাদের কাছে অনুরোধ, যাতে বেতনটা আমরা এই বেতন আপনার পুষে না, জিনিসপত্রের দাম বাড়ছে, গাড়ি ভাড়া বাড়ছে, আমরা যাতে বেতনটা 433 অনুযায়ী যাতে সময় মতো বেতন প্রতি মাসে 10 তারিখের মধ্যে যাতে দেওয়া হয়। অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের পক্ষ থেকে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল এজিএমসি এবং জিবিতে কর্মরত 500-র উপরে যে সাফাই কর্মচারীরা আছেন, যারা আউটসোর্সিং সংস্থার আন্ডারে আছেন, তারা বিগত 2 মাস ধরে অর্থাৎ অক্টোবর এবং নভেম্বরের বেতন আজকে ডিসেম্বর শেষ হতে চলেছে, এখনও ওরা বকেয়া বেতন পাননি। সেই বকেয়া বেতনের দাবিতে আমরা গতকালকে এমএসএর নিকট আমরা লিখিত কমপ্লেন জানিয়েছি সংগঠনের পক্ষ থেকে। পাশাপাশি আমরা আজকের গণ অবস্থান করছি যে আমাদের বেতন ভাতা যেভাবেও আমাদের আগামী 48 ঘন্টার মধ্যে বেতন ভাতা আমাদের দিয়ে দিতে হবে। পাশাপাশি যে আউটসোর্সিং সংস্থা এই একটা ক্যান্সারের মতো একটা ব্যাধি, সেই ব্যাধি থেকে আমাদের মুক্ত করতে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর আমরা কাছে আমরা আবেদন জানাচ্ছি। মানে আপনারা কর্তৃপক্ষের সাথে কথা বলছেন? আমরা অলরেডি এই বিষয়ে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। ওনারা আমাদের কিছু আশ্বস্ত করতে পারছেন না। কোথাও বোঝা যাচ্ছে যে আগামী জানুয়ারি মাসে হয়তো বা 1 মাসের বেতন দিতে পারেন, কিন্তু এটা আমরা একদম মানব না। মান্থলি ওয়েজেস অ্যাক্ট 1936 এর সেকশন 21 এর সাবসেকশন 4 অনুযায়ী আমাদের প্রতি মাসে 10 তারিখের মধ্যে আমাদের বেতন ভাতা মিটিয়ে দিতে হবে। পাশাপাশি এই আউটসোর্সিং সংস্থা থেকে আমাদের মুক্ত করতে হবে। এরই দাবি জানিয়ে আমরা
বহিরাজ্যের যে আউটসোর্সিং সংস্থাগুলি আছে এর আগেও আমরা দেখেছি যে স্টেট ব্যাংকে কর্মরত যেভাবে সাফাই কর্মচারীরা ওদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার একটা ঘোটালা হয়েছে, আগামী দিনে এই সংস্থা পালিয়ে যাবে না তার গ্যারান্টি কি? সেই বিষয়গুলি নিয়ে আমরা কথা বলার জন্য আমরা চিঠি দিয়েছি গতকালকে ডিএম এর কাছে, ডাইরেক্টর হেলথের কাছে, লেবার ডিরেক্টরের কাছে, এমএস এর কাছে। আমরা আশা রাখি 2-1 দিনের মধ্যে আমরা সদুত্তর পাবো। আর আমাদের দাবি না হলে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী যেন অত্যন্ত বিষয়টা গুরুত্ব সহকারে দেখেন, মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের এই বিষয়টা দেখুন। সংগঠিত করা হয় বকেয়ার দাবিতে। আমরা সেদিক থেকে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলার পর যে প্রতিক্রিয়া আপনাদেরকে শুনিয়েছি, আমরা কথা বলবো অখিল ভারতীয় মজদুর সংঘের ছাপাই মজদুর সংঘের রাষ্ট্রীয় সচিব তনুজ কুমার সাহার সঙ্গে। তনুজ বাবু, PB24 আপনাকে স্বাগত। এবং এই সময়ের মধ্যে আপনাদের যে বক্তব্য বা আপনারা যে বক্তব্য উপস্থাপন করেছেন জিবি হাসপাতালে আন্দোলনের স্থান থেকে, সেদিক থেকে কর্তৃপক্ষের সঙ্গে কি আপনাদের কোনো কথা হয়েছে? কর্তৃপক্ষ আপনাদেরকে কি বলল? আপনারা যে দাবির ভিত্তিতে আন্দোলন করেছেন তাতে কি কর্তৃপক্ষ সাড়া দিয়েছে? দেখুন, আজকে সকাল থেকে 6টা থেকে আমরা এই ধর্মমঞ্চে ছিলাম, কিন্তু আমাদের সাথে কর্তৃপক্ষ অর্থাৎ প্রিন্সিপাল এমপ্লয়ার জিবি এজিএমসি তথা জিবি হাসপাতালের তরফ থেকে কেউ আমাদের এখানে যোগাযোগ করতে আসেনি। গতকালকে আমরা চিঠি দিয়েছিলাম দেখা করার জন্য, কিন্তু চিঠির কোনো প্রত্যুত্তর পাইনি। এখন একটা লোক মারফতে আমাদেরকে খবর পাঠিয়েছে যে আগামীকালকে নাকি একটা বৈঠকের ব্যবস্থা করছেন, ত্রিপাক্ষিক বৈঠক, যেটার মধ্যে জিবি এজিএমসি থেকে থাকবে, আমরা ইউনিয়নের তরফ থেকে থাকবো, এবং যে সেকেন্ড এমপ্লয়ার যে সংস্থা, দিল্লির সংস্থা যেটা কাজ পেয়েছে এজেন্সি, তাদের থেকেও রিপ্রেজেন্টেটিভ থাকবে। আজ কি এখন কর্মসূচি চলছে না এখন কর্মসূচি প্রত্যাহার করেছেন? না, আমরা কর্মসূচি আজকের জন্য এখানে প্রত্যাহার করেছি, কারণ আমাদের যে বিষয়টা ছিল, আমরা 2 দিন আলটিমেটাম দিয়েছি, এভাবে 2 দিনের মধ্যে আমাদের পুরো পেমেন্ট রিলিজ করতে হবে। কারণ এই যে আউটসোর্সিং বিষয়টা, এর আগে আপনারা জানেন যে বিগত দিনে যে এই এসবিআই একটা বিশাল ঘোটালা হয়েছিল ইপিএফ এর 1 কোটি টাকার উপরে, যে বাইরের কোম্পানি এসে টাকা লুটে চলে গেছে, কিন্তু আমাদের এখানে কিছুই করতে পারেনি। তাই একটা নির্দিষ্ট একটা নীতি নির্দেশিকা এবং গাইডলাইন তৈরি করতে হবে, ওদের ব্যাংক গ্যারান্টি করতে হবে। যদি অ্যাজ পার 1936 সেকশন 21 ক্লজ 4 পাশাপাশি মিনিমাম ওয়েজেস অ্যাক্ট এবং মান্থলি ওয়েজেস অ্যাক্ট টোটালি ভায়োলেশন করছে 1970 রুলসকে, যেটাতে স্পষ্টত বলা আছে যদি সেকেন্ডারি এমপ্লয়ার যে আছেন ওরা যদি পেমেন্ট না করে ফার্স্ট এমপ্লয়িকে দিতে হবে, প্রিন্সিপাল এমপ্লয়িকে, এবং প্রতি মাসে 10 তারিখের মধ্যে বেতন দিতে হবে। তো ওরা বলছে কি আমরা রাজ্য সরকার থেকে বেতন বিল পাইনি, তাই আমরা দিতে পারছি না। কিন্তু কোথাও কোনো ক্লজে এরকম থাকে না যে আমরা রাজ্য সরকার থেকে বিল পাওয়ার পরে আমরা আমাদের কর্মচারীদের দেব। আমরা মাননীয় রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর গোচর নিতে চাই যে একটা নির্দিষ্ট সুনির্দিষ্ট গাইডলাইন প্রয়োজন, যে গাইডলাইনে উল্লেখ থাকবে যে সরকার অন্তত 5 মাস বা 6 মাস পরে যদি ওদের বিল পেমেন্ট করে, তার মধ্যে কিন্তু অন্তত যাতে ওরা চালিয়ে যেতে পারে। আজকে 3 মাস হতে যাচ্ছে, কোনো বেতন ওরা পাচ্ছে না, এটা কি? তাহলে কি ওরা প্রতি মাসে রাজ্য সরকারের কাছে বিল করবে? রাজ্য সরকার তোদের বিল দিলে তারপরে দেবে? এটা কিন্তু কোথাও কখনো কোনো রকম এরকম ক্লজে থাকতে পারে না। এই বিষয়টা নিয়ে আমরা চাইছি আপনাদের মাধ্যমে যেভাবেও আগামী দিনে এর একটা সুনির্দিষ্ট বিহিত করার জন্য, একটা সুনির্দিষ্ট গাইডলাইন তৈরি করার জন্য যতগুলি আউটসোর্সিং এজেন্সি আছে ত্রিপুরাতে কাজ করছে, বাইরে থেকে আসে, আমাদের রাজ্যের বেকার যুবক যুবতীদের কাজ দেয়, তারপর একটা বিশাল অঙ্কের টাকা জমিয়ে ওরা পালিয়ে যায়। কারণ ওদের কাছ থেকে কিছু ব্যাংক গ্যারান্টি নেওয়া হয় না, কোনো ডকুমেন্ট সিগনেচার করে না। আপনারা জানেন যে বিগত দিনে ভারত সরকারের মাননীয় ভাইস চেয়ারম্যান এসেছিলেন, যিনি আমাদের সাথে মিটিং করেছেন, যে মিটিং এর মধ্যেও বারবার বলা ছিল যে রাজ্য সরকার 2 মাস 3 মাস 6 মাস পরে বিল হলে দিতে পারবে, কিন্তু তোমাকে চালিয়ে যেতে হবে। কিন্তু সেই গাইডলাইনকে ওরা ফলো করছে না, এই হচ্ছে আমাদের মূল বিষয়। পাশাপাশি ওদেরকে জোর করে 15 থেকে 20 দিনে কাজ করানো হয়। যে ব্যক্তি প্রত্যেকদিন কাজ করতে চায় তাকে জোর করে 15 থেকে 20 দিন, এর বেশি কাজ করতে দেয় না, না দিয়ে বাকি দিনে প্রেজেন্ট দেখে ওদের অ্যাকাউন্টে পয়সা ঢুকিয়ে প্রেসার দেয় যে আমাকে আমার এই টাকাটা উঠিয়ে দিও। এই হচ্ছে বিষয়টা।
আপনারা কি রাজ্য সরকারের কারোর সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে বা কথা বলবেন আপনারা? নিশ্চয়ই বলবো। আমরা মাননীয় কিরণজিৎ স্যার যিনি সেক্রেটারি আছেন ওনার সাথে দেখা করার চেষ্টা করছি, সম্পূর্ণ বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করছি। কিরকম একটা অনিয়ম অনৈতিক চলছে যেটা রাজ্য সরকারের ভাবমূর্তিকে কলুষিত করার একটা চক্রান্ত আমি মনে করি। এবং আউটসোর্সিং যে বেদি, এটা ক্যান্সারের সমতুল্য। এই বেদি থেকে মুক্ত হওয়ার জন্য আমরা চাই রাজ্য সরকার ওদেরকে 1 বছরের জন্য 2 বছরের জন্য কন্ট্রাক্টুয়াল নিয়েছে। রেগুলার কোনো বিষয় না, যে পেমেন্ট আউটসোর্সিং এর মাধ্যমে দিচ্ছে সেটাই ওদেরকে দেওয়ার ব্যবস্থা করুক, তাহলে অন্তত ঘোটালাটা হবে না। মাঝখানে এই কি হচ্ছে যে একটা বড় অঙ্কের টাকা চলে যাচ্ছে বাইরে এজেন্সির কাছে, সেই এজেন্সি এই ঘোটালাগুলি করছে। যেটা এসবিআই এর ক্ষেত্রে হয়েছে, আপনারা জানেন যে এসবিআই কি হয়েছে, আজকে সেই বদরপুরের কোম্পানির কাছে কিছুই রাজ্য সরকার বা ইপিএফ ডিপার্টমেন্ট কিছুই করতে পারছে না। আমাদের এই যারা ডিপ্রাইভ, তারা তো আমাদের এই রাজ্যের ছেলে, যুবক, বেকার যুবক, তাদের কি দোষ? তাদের পয়সা কে দিতে হবে? আমাদের দাবি এরকমই, যারা এই ধরনের ঘোটালা যারা করে বাইরের সংস্থাগুলিকে, এদেরকে হাঁটিয়ে আমাদের রাজ্যের সরকার একটা নির্দিষ্ট নিয়ম নীতি চালু করে আউটসোর্সিং কোম্পানি আমাদের রাজ্যে থেকে দেওয়া হোক, তাহলে অন্তত একটা অফিস আছে, যোগাযোগ করা যায়। সেই এসবিআই এর ক্ষেত্রে কি হয়েছে, আমরা মেলা মাঠে গিয়ে একটা অফিস পাই, একটা টেবিল আছে, আর কিছুই নেই, কাউকে কখনো পাওয়া যায় না। এদের ক্ষেত্রে সেম। তো এই বিষয়গুলি থেকে উত্তরণের মাধ্যমের জন্য আমরা আজকে এখানে ধর্নায় বসছিলাম। কিন্তু আমরা বলছি যে আমরা কিন্তু এটা পরিষেবামূলক প্রতিষ্ঠান। এজিএমসি এবং জিবিপি হচ্ছে রাজ্যের প্রথম সারির রেফারেল হাসপাতাল। আমরা কিন্তু পরিষেবা আমরা দিয়ে যাচ্ছি, আমরা কখনো কিন্তু ওই কাজ বন্ধ করে আসিনি। আমরা যারা শিফটিং ডিউটি নেই, তারা যারা কাজে নেই, তারাই কিন্তু আমরা আজকে এই ধর্নায় বসেছি। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। জিবিবি হাসপাতাল চত্বরে সেখানে সাফাই কর্মীদের, সুলভ কর্মীদের সেখানে আন্দোলন কর্মসূচি সংগঠিত হয়েছিল। 7 সকাল থেকে সেই কর্মসূচি শুরু হয় এবং সেই কর্মসূচিতে কিন্তু বেশ কয়েকটি বিষয় সেখানে উত্থাপন করা হয়েছে। রাজ্য সরকারের তরফে কোনো প্রতিনিধি তাদের সঙ্গে কথা বলছে না, কিন্তু তারা তাদের বক্তব্যের কথা জানিয়েছেন, তারা তাদের বক্তব্যের কথা তুলে ধরেছেন। এই সময়ের মধ্যে রাজ্যে সাফাই কর্মীদের, সুলভ কর্মীদের নিয়মিত বেতন না হওয়ার বিষয়টিও সেখানে তুলে ধরা হয়েছে। তাদের নিয়মিত বেতনই শুধু দেওয়া হচ্ছে না, এই অভিযোগে শুধু নয়, তার সঙ্গে আরো অভিযোগ যারা সংস্থা প্রতিষ্ঠান কাজ করছে তারা নাকি রাজ্য সরকারের দেওয়া টাকা লুটপাট করে নিয়ে যাচ্ছে। এই রাজ্যের মানুষ যারা, এই রাজ্যের নাগরিক যারা, যাদেরকে দিয়ে কাজ করানো হচ্ছে তাদেরকে বঞ্চিত করার অভিযোগও কিন্তু তোলা হয়েছে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।